সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে তোমরা নিজেদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করছো। আসলে তোমাদের নিরাপত্তার কথা ভেবেই, যেহেতু আমরা আবার কোভিড মহামারীর নতুন ভার্সনের কবলে পড়ে প্রায় সবকটা অফিস সবখানে যে নতুন ভার্সন ওমিক্রনে আক্রান্ত হচ্ছি, তো তোমাদের আমরা যেহেতু বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কম ইমিউনের অধিকারী যারা, অর্থাৎ তোমরা কচিকাঁচা শিক্ষার্থী, তোমাদের কথা এবং বয়স্ক মানুষদের কথা সবসময় মাথায় রেখেছেন। তো বিশেষ করে তোমাদের শিক্ষার্থীরা যেহেতু আজকের দিনের যারা যারা নতুন প্রজন্ম, এই আজকের দিনের শিক্ষার্থীরাই যেহেতু আগামী ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার, ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব কাঁধে আসবে তোমাদেরই কাঁধে। তো সেই উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই তোমাদের স্বার্থেই আবার কি শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শারীরিক উপস্থিতিতে যে ক্লাস শ্রেণী কার্যক্রম ছিল সেটা কিছুদিনের জন্য বন্ধ আছে। তো তোমরা সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে, পারিবারিক, সামাজিক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সব কাজকর্ম চালিয়ে যাবে। বসে থাকবে না, কারণ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা অপেক্ষা করছে, যেটা দিয়ে তোমরা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করবে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা থেমে থাকবো না। আমরা অনলাইনে আমাদের শ্রেণী কার্যক্রম আমরা আমাদের কলেজের মান্যবর গভর্নিং বডির সভাপতি জনাব নুরুল হক স্যার মহোদয় এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়, উনি আমাদেরকে, আমরা যারা ওনার সহকর্মী যারা আছি, আমরা যারা শিক্ষাদান কার্যক্রমের সাথে জড়িত আছি, এই বিজ্ঞ দুজন কর্তৃপক্ষ প্লাস যে গভর্নিং বডির অন্যান্য সচেতন সদস্যবৃন্দের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের রুটিনের সাথে আমাদের যে নিয়মিত যে শ্রেণী কার্যক্রমের যে রুটিন ছিল, সেই রুটিনকে আমরা মেনটেন করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই অনলাইনে তোমাদের শ্রেণীর কার্যক্রমের যে পড়াগুলা আমরা ধারাবাহিকভাবে চালু রেখেছিলাম, সেগুলাই তোমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে অনলাইনে প্রতিদিন তোমাদের রুটিন অনুসারে তোমরা তোমাদের ক্লাসগুলো অনুসরণ করবে এবং অবশ্যই শ্রেণী কার্যক্রমে যেমন করে তোমরা খাতা, কলম, ক্যালকুলেটর, বই সামনে রেখে তোমাদের পড়ালেখা চালিয়ে নিয়ে যেতে, আমাদের লেকচারগুলো উপভোগ করতে, এখনও ঠিক তেমনই এই যে ক্লাস, এটা আসলে মানে বরাবরের মতোই সরাসরি শারীরিক ক্লাস যেরকম, এটাও সেমই, এটা শ্রেণী কার্যক্রমেরই গুরুত্বপূর্ণ অংশ। তো তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসে, তারপরে আমার সাথে এখানে গাণিতিক সমস্যাগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। আর একান্তই তোমাদের যদি কোনো
কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বা এই সেল ফোনে আমার সাথে যোগাযোগ করে নেবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের যথাযথভাবে নির্দেশনা দেওয়ার জন্য। আমরা কলিগরা সবাই সবসময় আসলে শিক্ষক মানে হচ্ছে কি, শিক্ষক তখনই আমরা আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের আগ্রহ সব কিছু পাঠদানের মাধ্যমেই আমরা পাঠদান দিতে পারলেই আমাদের যে দায়িত্ব, পাঠদান দিয়ে তোমাদেরকে বুঝাইতে পেরে যে আমাদের দায়িত্ব, তোমাদের বুঝাতে পারলেই কেবল আমাদের দায়িত্ব থেকে আমরা মোটামুটি একটু কি স্বস্তি অনুভব, দায়িত্বের জায়গা থেকে স্বস্তি অনুভব করি। তো কারণ আমরা শিক্ষক, তোমরা শিক্ষার্থী আছো বলেই তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি, এই জন্য আমরা শিক্ষক। আমাদের পরিচিতি তোমাদের ব্যতিক্রমে আমাদের কোনো শিক্ষক বলে কোনো পরিচিতি নেই। তোমরা আমাদের সাথে আমাদের কাছে শিখো, আমাদের পড়া তোমরা যথাযথভাবে বুঝতে পারো, বুঝতে চেষ্টা করো, তোমাদেরকে আমরা পাঠদান দিতে পারি, তোমাদেরকে আমরা শিখাইতে সক্ষম হই, এই জন্য আমরা আমাদের পরিচিতি আমরা শিক্ষক। তো যাই হোক আজকে আর বেশি ওদিকে যাব না, আমি ভূমিকা বেশি দীর্ঘায়িত করব না। আমরা আমাদের শ্রেণী কার্যক্রমের মধ্যে তোমাদের সাথে গত ক্লাসে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমি জটিল সংখ্যার এই গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, কনসেপ্ট 4, কনসেপ্ট 5 এই কনসেপ্টগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব যতটুকু পারি। তো ধারাবাহিকভাবে এগুলো আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখা যাক তাহলে জটিল সংখ্যা। আমরা তো অনেক সংখ্যার সাথে পরিচিত, যে বাস্তব সংখ্যার আবার অনেক ধরনের সাথে পরিচিত, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তারপরে আমরা মূলদ সংখ্যার আবার অনেকগুলো ধরনের সাথে আমরা পরিচিত, সেটা পূর্ণ সংখ্যায় আবার অনেকগুলো ধরনের সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এসবের সাথে আমরা সবসময় পরিচিত। তো এখন আমরা আরেকটা সংখ্যার সাথে আমরা পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে জটিল সংখ্যা। আসলে জটিল সংখ্যা নাম যেহেতু তোমাদের কাছে হয়তো একটু প্রথমেই একটু মানে বিষয়টা একটু বক্র মনে হবে, যে এখানে একটু বক্রতার একটা ভাব দেখা যাচ্ছে। জটিল আসলে জটিল সংখ্যা নয়, এটা জটিল সংখ্যা জটিল নয়, আসলে জটিল সংখ্যা খুবই সহজ। জটিল সংখ্যা জটিল নয়, জটিল সংখ্যা খুবই সহজ। এটা আসলে একটা দুর্ভেদ্য, একটা জটিল সংখ্যা এই কারণে একটা দুর্ভেদ্য একটা ক্যালকুলেশনকে, খুব কঠিন একটা ক্যালকুলেশনকে আমরা কিভাবে সহজে বুঝতে পারি সেটার নামই হচ্ছে কি, সেই সহজে যে উপস্থাপন করার যে পদ্ধতি, একটা জটিল একটা ক্যালকুলেশনটা জটিল, কিন্তু ক্যালকুলেশনটা জটিল হলেও এই জটিল ক্যালকুলেশনটা যে তোমাদের সামনে বা যারা গণিতের ধারাবাহিক কার্যক্রমের সাথে যারা জড়িত, গণিত এবং বিজ্ঞানের সাথে যারা জড়িত, সবার সামনে এই জটিল ক্যালকুলেশনটা যখন উপস্থিত হয়, যে এই জটিল ক্যালকুলেশনটাকে সহজভাবে উপস্থাপন করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে জটিল সংখ্যা পদ্ধতি। তাহলে এটা আসলে কি ধরনের জটিল সংখ্যা? তোমরা দেখেছো নিশ্চয়, আমরা যখনই যে +2 হোল স্কয়ার হলে আমরা 4 পাই, -2 হোল স্কয়ার হলেও আমরা 4 পাই, ঠিক আছে? তাহলে তদ্রূপভাবে আমরা 4 এর বর্গমূল পাই দুইটি, একটা প্লাস আর একটা মাইনাস, একটা +2 আর একটা -2। একইভাবে আমরা যদি +3 হোল স্কয়ার করলে সেটা 9 পাই, -3 হোল স্কয়ার করলে সেটাও 9 পাই। অর্থাৎ 9 এর বর্গমূল আমরা দেখতে পাই দুইটি, একটা +3 আর একটা -3, দুটি পাই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ধনাত্মক সংখ্যাগুলোর বর্গমূল আমরা রেজাল্ট পাচ্ছি, দুইটা করে মান পাচ্ছি বর্গমূল ধনাত্মক সংখ্যাগুলোর। যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এই যে ধনাত্মক সংখ্যাগুলোর বর্গমূল আমরা, সেটা পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক, ধনাত্মক সংখ্যাগুলোর বর্গমূল আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু তোমরা কি একবারও চিন্তা করে দেখেছো? নিশ্চয়ই এই ক্যালকুলেশনগুলোর সাথে, এই যে এই পর্যন্ত তোমরা যে আসছো, এই ক্যালকুলেশনগুলোর সাথে তোমরা অবশ্যই পরিচিত, এবং তোমাদের কাছে বরাবরের মতোই মনে হয়েছে এইটা আসলে কোনো কিছু করা যাচ্ছে না, এবং তোমরা চেষ্টা করেছো যখনই ক্যালকুলেশন এইরকম কোনো কিছু আসছে, -1
যখনই এরকম ক্যালকুলেশন আসছে -3 এজ অ্যান এক্সাম্পল, যখনই এরকম কোনো ক্যালকুলেশন আসছে -4, এরকম ক্যালকুলেশনগুলোর সাথে যখন আসছে তখন তো স্বাভাবিকভাবে তোমাদের ব্রেইনে স্বাভাবিক হাতে কলমে এটা পারছিলে না। কিন্তু যখনই ক্যালকুলেটারে গেলে, ক্যালকুলেটারে এই ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে বর্গমূলের ভিতরে ঋণাত্মক সংখ্যা দেওয়ার সাথে সাথে ক্যালকুলেটর তোমাকে রিপ্লাই দিচ্ছে ম্যাথ এরর। তার মানে কি, এটা বাস্তব পক্ষে, ক্যালকুলেটরের পক্ষে বা আমাদের পক্ষে বাস্তবে এটার কোনো সমাধান পাওয়া সম্ভব নয়। তাহলে বাস্তবে এটার কোনো সমাধান পাচ্ছি না আমরা হাতে কলমে বা ক্যালকুলেটরে যখন আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি তখন আমাদের সামনে এটার একটা পরিচিতি আসছে যে ম্যাথ এরর, কোনো রিপ্লাই আসতেছে না, রিপ্লাই আসছে ম্যাথ এরর। দ্যাট মিনস ক্যালকুলেটর ইজ আনএবল টু গিভ ইউ দ্য রাইট আনসার। তাহলে ক্যালকুলেটর তোমাকে সঠিক আনসারটা দিতে সে অক্ষম, অর্থাৎ বাস্তবিক পক্ষে এটার কোনো সমাধান, বাস্তবে কোনো সমাধান দিতে পারছে না ক্যালকুলেটর। কিন্তু পরবর্তীতে যে নির্দিষ্ট কয়েকজন গণিতবিদ, বিশেষ করে ইতালীয় কিছু কয়েকজন গণিতবিদের কথা বলা যায়, তো তারা আবার চিন্তা করলেন যে না, এটার একটা সমাধান তো অবশ্যই আছে। এটার যে সমাধান, এটার সমাধান করতে গিয়ে অয়লার নামের একজন ভদ্রলোক তখন বললেন যে না, এটাকে একটা সমাধান করা যায়। কিরকম বলছে, রুট বর্গমূলের ভিতরে যখন ঋণাত্মক সংখ্যা আছে তখন এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলের ভিতরে যে -1 যে কোফিশিয়েন্ট, সেটাকে কোফিশিয়েন্টটাকে অয়লার যে গণিতবিদ অয়লার সে চিন্তা করলেন যে না, এটার জন্য এটা করা যায়। কি করা যায় সেটা তখন চিন্তা করলেন যে অয়লার বললেন যে না, -1 ইজ ইকুয়াল টু আই স্কয়ার লিখতে পারি আমরা। তখন আমরা এই যে দুর্ভেদ্য অবস্থা, এই যে অস্বস্তিকর পরিবেশ থেকে আমরা বের হয়ে এটার একটা ক্যালকুলেশনে যেতে পারি। তাহলে কি লিখতে পারি আমরা, -1 ইজ ইকুয়াল টু আই স্কয়ার প্রতীক দিয়ে এই যে পরিবেশ থেকে, এটার থেকে এটার এই সমস্যার সমাধান আমরা করতে পারি। তাহলে কি লিখতে পারি আমরা, -1 সমান কি আই স্কয়ার। যেমন ধরো এখানে আমরা দিতে পারি, তাহলে রুট ওভার -1 সমান কি লিখতে পারি, আই স্কয়ার। আর এখানে কি দিতে পারি, -1 সমান যদি আই স্কয়ার দিই এটা 3i স্কয়ার হবে। তাহলে দেখো -1 সমান যদি আমরা আই স্কয়ার দিই এটা 4i স্কয়ার হবে। তাহলে তখন এখানে হবে প্লাস মাইনাস আই, আর তখন এখানে হবে প্লাস মাইনাস √3i, এখানে হবে প্লাস মাইনাস 2i। আমরা এই ক্যালকুলেশনের সাথে উপনীত হই। তাহলে দেখো, তাহলে বাস্তবে এটার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তার মানে এটা আমাদের জন্য স্বাভাবিকভাবে ক্যালকুলেটরের পক্ষে এটা জটিল একটা ক্যালকুলেশন, যেটার সমাধান আমরা পাচ্ছিলাম না। পরবর্তীতে অয়লার এবং অন্যান্য গণিতবিদ ওনাদের এই প্রচেষ্টায় অয়লার বললেন যে না, এটা রুটের ভিতরে যখন -1 কোফিশিয়েন্ট যখন থাকবে সেটাকে আমরা কি লিখতে পারবো, -1 এর জন্য আই স্কয়ার লিখলে আমরা মোটামুটি একটা ক্যালকুলেশনের মধ্যে আসতে পারি। তাহলে -1 ইজ ইকুয়াল টু কত, আই স্কয়ার। ঠিক আছে, তাহলে তখন দেখা যাচ্ছে না, আমরা আবার স্বাভাবিক কার্যক্রমের সাথে আমরা গণিতের যে প্রক্রিয়া সেগুলোই আমরা আবার ফিরে যেতে পারছি। যখনই কি রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যার জন্য -1 কোফিশিয়েন্টের জন্য আমরা যখন কি আই স্কয়ার যদি বসাই। এখন কথা হতে পারে এই আইটা আসলে কোত্থেকে আসছে, এটা আসলে একটা কাল্পনিক একটা সংখ্যা। আমরা কল্পনা ইংরেজি আমরা কি জানি, কাল্পনিক শব্দটার ইংরেজি কাল্পনিক। তোমরা চিন্তা করো দেখি, কাল্পনিক, কাল্পনিক, কাল্পনিক ইংরেজি হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি, কাল্পনিক। তাহলে ইমাজিনারি শব্দটা কি দিয়ে শুরু হয়েছে, আই দিয়ে শুরু হয়েছে, সেখান থেকেই আই। তো জটিল সংখ্যা পদ্ধতির জটিল সংখ্যার তাহলে আরেকটা নাম হলো কাল্পনিক সংখ্যা। তাহলে এটা বাস্তবে, তাহলে বাস্তবে এই ক্যালকুলেশনটা, এই হিসাবটা করা সম্ভব হচ্ছে না, তার মানে এটা জটিল। আর এটা করা হয়েছে যে অয়লারের যে ধ্রুবক, অয়লারের যে প্রতীক সেটা দিয়ে ব্যবহার করা হয়েছে। অয়লারের প্রতীকটা হচ্ছে কত, -1 ইজ ইকুয়াল টু আই স্কয়ার। তাহলে এই হলো জটিল সংখ্যার মোটামুটি কি পরিচিতি। এখন কথা হচ্ছে কি জটিল সংখ্যার আকার। তাহলে জটিল সংখ্যার আকারটা কিরকম হবে, তাহলে জটিল সংখ্যার আকারটা হচ্ছে
তাহলে জটিল সংখ্যার আকার হচ্ছে, তাহলে আমরা কনসেপ্ট 1 এর সাথে মোটামুটি পরিচিত হলাম। জটিল সংখ্যাটা কি সেই বিষয়ে। কনসেপ্ট 2, তাহলে জটিল সংখ্যার আকার। তাহলে আমরা দেখব যে x প্লাস iy বা a প্লাস ib বা p প্লাস iq, ঠিক আছে। তাহলে x প্লাস iy বা a প্লাস ib বা p প্লাস iq, এখানে আমরা একেবারেই দিতে পারি x প্লাস iy বা x মাইনাস iy, a প্লাস ib বা a মাইনাস ib, p প্লাস iq বা p মাইনাস iq। এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে এখন তাহলে কি বলছিলাম, x প্লাস iy বা a প্লাস ib বা p প্লাস iq আকারের সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা বলে। তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে সেটার জন্য আমরা যেমন অ্যাজ এন এক্সাম্পল, তাহলে 3 প্লাস 4i, তাহলে এটাও জটিল সংখ্যা। জটিল সংখ্যা, এটার সাথে প্লাসের সাথে সাদৃশ্য করলে 3 মাইনাস 4i, এটাও জটিল সংখ্যা। এটাও জটিল সংখ্যা। তাহলে আমরা আরো দেখতে পাই কি, যদি আমরা এটা করি যে -7 তারপরে -8i, এটাও জটিল সংখ্যা। এটাও জটিল সংখ্যা। তারপর আমরা এটাও করতে পারি 5 8i বা -5 প্লাস 8i, এটাও জটিল সংখ্যা। তাহলে এই সবগুলো হচ্ছে কি? জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জেড ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? জেড ইজ ইকুয়াল টু লিখতে পারি x প্লাস মাইনাস iy, একবার প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, বা জেড ইজ ইকুয়াল আমরা লিখতে পারি, যদি এখানে ধরো জেড ইজ ইকুয়াল টু আমরা x প্লাস iy ধরলাম, তাহলে এটা কি? x মাইনাস iy টা কি? এটা হবে জেড বার। জেড বারটা কি? অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী নির্ভর করছে তাহলে কি? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ। তাহলে যে অংশে দেখো, যে অংশে আই অনুপস্থিত, যে অংশে আই আছে, এটা হচ্ছে কি? অবাস্তব অংশ। আর যে অংশে আই অনুপস্থিত, এটাকে বলা হয় কি? বাস্তব অংশ। তো বাস্তব ইংরেজি আমরা জানি রিয়েল, তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট। আর অবাস্তব ইংরেজি আমরা জানি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট। তাহলে বাস্তব অংশ মানে আমরা বুঝি রিয়েল পার্ট, অবাস্তব অংশ মানে বুঝি ইমাজিনারি পার্ট। তাহলে কোন জটিল সংখ্যার ইমাজিনারি বা অবাস্তব অংশের আগে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে এটার অনুবন্ধী হবে কি? মাইনাস চিহ্ন বিশিষ্ট সংখ্যাটাই হবে কি? সেম। বাস্তব অংশ আর কাল্পনিক অংশ ঠিক থাকবে, শুধু বাস্তব অংশ যদি একটা জটিল সংখ্যায় বাস্তব অংশ যদি প্লাস হয়, সেম জটিল সংখ্যায় অবাস্তব অংশের আগে যদি প্লাস হয়, সেম একটা জটিল সংখ্যায় সেটা বাস্তব অংশও ঠিক আছে, কাল্পনিক অংশও ঠিক আছে, শুধু কাল্পনিক অংশের আগের চিহ্নটা যদি মাইনাস হয়, তাহলে পরস্পরের অনুবন্ধী বলা হবে। তাহলে অনুবন্ধীর জটিল সংখ্যাকে কি বলা হয়? জেড বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অনুবন্ধী জটিল সংখ্যাকে
অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ফাইনালি কি সিদ্ধান্ত উপনীত হলাম? তাহলে কি x প্লাস iy এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কি x মাইনাস iy। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো কি x প্লাস iy এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কি, তাহলে আমরা লিখতে পারতেছি x প্লাস iy z is equal to x plus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা, সেটা z বার হবে, তার মানে হচ্ছে x মাইনাস iy। তাহলে কোথায় পরিবর্তন হবে? কাল্পনিক অংশের সাথে। কাল্পনিক অংশের চিহ্নের, বাস্তব অংশ কাল্পনিক অংশ ঠিক রেখে বাস্তব অংশের চিহ্নের যে পরিবর্তন, একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে তখন পরস্পরকে কি বলা হবে? পরস্পরকে পরস্পরের অনুবন্ধী। তাহলে z is equal to x plus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এটা। তদ্রূপভাবে z বার is equal to x minus iy এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে কি z is equal to x plus iy। এটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, তাহলে এক্সাম্পল আমরা কি দেখতে পারি? তাহলে তাহলে আমরা দেখতে পারি, আমি লিখলাম z is equal to 5 plus 7i, সরি 5 plus 7i, z is equal to 5 plus 7i, এটা একটা জটিল সংখ্যা। তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার is equal to কত? 5 minus 7i। আচ্ছা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে? এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার is equal to কত হবে? 5 plus 7i। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কোন জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হবে আবার কি প্রথম জটিল সংখ্যা যেটা সেটা। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? তাহলে এখান থেকে আমরা পেলাম z বার is equal to z। আমরা এটা দেখতে পেলাম। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি অনুবন্ধী জটিল সংখ্যার আকার এবং অনুবন্ধী জটিল সম্পর্ক আমরা বুঝেছি। এর মধ্যে বাস্তব অংশ কোনটা, তারপরে হচ্ছে কাল্পনিক অংশ কোনটা, সেটা আমরা নিশ্চয়ই বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এখন এটা বুঝলাম জটিল সংখ্যার আকার এবং কি অনুবন্ধী জটিল সংখ্যা। এখন দেখা যাক কনসেপ্ট 3 তে যাওয়া যাক। সেটা হচ্ছে কি অর্গান ডেড ডায়াগ্রাম। সেটা কি অর্গান ডেড ডায়াগ্রামটা? তাহলে অর্গান ডেড ডায়াগ্রামটা হচ্ছে এটা তো আমার মৌখিক একটা ক্যালকুলেশন, এটাকে চিত্রে উপস্থাপন করতে হবে। তাহলে চিত্রে যে উপস্থাপন, একটা জটিল সংখ্যাকে চিত্রে উপস্থাপন করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে অর্গান ডায়াগ্রাম। সি অর্গান নামের গণিতবিদ তিনি কি এই জটিল সংখ্যাকে একটা জ্যামিতিক চিত্রের প্রতিস্থাপন, দ্বিমাত্রিক সমতল উপস্থাপন করেছেন। দ্বিমাত্রিক অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। কিভাবে? আচ্ছা, তাহলে এখন আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি। সি অর্গান কি করেছেন? উনি এক্স অক্ষকে বলছেন রিয়েল এক্সিস, এক্স ও এক্স প্রাইম, এটাকে বলছেন রিয়েল এক্সিস, অর্থাৎ এটা হচ্ছে বাস্তব অক্ষ। আবার ওয়াই অক্ষকে বলেছেন ইমাজিনারি এক্সিস, কাল্পনিক অক্ষ। তাহলে ওয়াই অক্ষকে বলেছেন কাল্পনিক অক্ষ, এক্স অক্ষকে বলেছেন বাস্তব অক্ষ। এখন একটা জটিল সংখ্যায় আমরা দেখেছি, একটা জটিল সংখ্যায় বাস্তব অংশ আছে, কাল্পনিক অংশ আছে। তাহলে এক্স অক্ষ বরাবর বাস্তব অংশটা প্রতিস্থাপন করে
এবং ওয়াই অক্ষ বরাবর কাল্পনিক অংশটা প্রতিস্থাপন করে আমরা যেটা পাই, যেমন আমরা যেটা জানি, আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা একটা দ্বিমাত্রিক সমতল অর্গানটা চিত্র, তাহলে একটা জটিল সংখ্যাকে একটা দ্বিমাত্রিক সমতলের মাধ্যমে একটা জ্যামিতিক রূপ দেওয়ার যে চেষ্টা করেছেন সেটা হচ্ছে অর্গান ডায়াগ্রাম। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা আসলে আর কিছু নয়, সেটা একদম সেই যে যখনই বীজগণিতের সাথে তোমরা পরিচিত যে ক্লাস থেকে, সেখান থেকে আমরা এটার ধারণা পেয়েছি। কিরকম ধারণা পেয়েছি? তাহলে এটার ধারণা পেয়েছি আমরা কিরকম, আমরা এটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হিসেবে চিনি, সেই ক্লাস 6 বা 7 থেকে আমরা চিনি স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমরা জানি এটা হচ্ছে প্রথম গড়, এটা দ্বিতীয় গড়, এটা তৃতীয় গড়, এটা কি চতুর্থ গড়। তাহলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কি জানি? এখানে হচ্ছে কি এক্স ওয়াই দুটাই প্লাস। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সেটা হচ্ছে কি এক্স ওয়াই মাইনাস, যেহেতু মূল বিন্দু থেকে ডান দিকে হচ্ছে কি এক্স প্লাস, আর মূল বিন্দু থেকে বাম দিকে হলো এক্স মাইনাস। মূল বিন্দু থেকে আপওয়ার্ড ট্রেন্ড ঊর্ধ্বমুখী যেটা, সেটা হচ্ছে কি প্লাস ওয়াই, আর নিম্নমুখী যেটা সেটা হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এখানে এটা হচ্ছে কি মূল বিন্দু থেকে বাম দিকে এক্স, এটা নিচের দিকে সেটা হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর এখানে যেটা সেটা হচ্ছে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন এই চতুর্ভাগে একটা জটিল সংখ্যার আকারটি কিরকম হবে? এই চতুর্ভাগের জটিল সংখ্যার আকারটি হবে, সে আমি z1 দিলাম, z1টা হবে কি x প্লাস আই ওয়াই। যেহেতু আমরা বললাম x অক্ষ হচ্ছে রিয়েল এক্সিস, y অক্ষ হচ্ছে কি ইমাজিনারি এক্সিস, তাহলে z1 হচ্ছে x প্লাস আই ওয়াই। আর এখানে z2 ইজিক্যাল টু কত হবে? তাহলে এখানে z2 ইজিক্যাল টু হবে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তো এখানে z3 ইজিক্যাল টু কি হবে? এখানে z3 ইজিক্যাল টু হবে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখানে z4 ইজিক্যাল টু হবে x মাইনাস আই ওয়াই। z4 ইজিক্যাল টু হবে x মাইনাস আই ওয়াই। কিন্তু আমি বুঝতে পারছি তাহলে প্রথম চতুর্ভাগে দ্বিমাত্রিক সমতলের প্রথম চতুর্ভাগে একটা জটিল সংখ্যার আকার এরকম হবে, একটা জটিল সংখ্যার দ্বিতীয় চতুর্ভাগে এরকম হবে, তৃতীয় চতুর্ভাগে এরকম হবে, চতুর্থ চতুর্ভাগে এরকম হবে, আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু এটাকে জ্যামিতিকভাবে আমি কিভাবে প্রতিস্থাপন করব সেটা হচ্ছে কি, যেমন সে এটা হচ্ছে এক্স, এই যে ওই বরাবর ওয়াই পরিমাণ উঠলে এটা, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো দেখি, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের মান, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের মান, এটা রিয়েল এক্সিসের মান, এটা হচ্ছে কি ইমাজিনারি এক্সিসের মান বা কাল্পনিক অক্ষের মান। ঠিক আছে, তখন এই যে এখানে যে মূল বিন্দুর সাথে সর্বশেষ বিন্দু অবস্থানের যে যোগ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর আর এইখানে এই কোণটা সেটা হচ্ছে কি এই আরটা রিয়েল এক্সিসের সাথে, এই আরটা রিয়েল এক্সিসের সাথে বা বাস্তব অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেটাকে থিটা দ্বারা আমরা প্রকাশ করি। এখন এই আর এবং থিটাটা কি? ঠিক আছে, এই থিটাটাকে বলা হয় আর্গুমেন্ট, এই আরটাকে বলা হয় মডুলাস। তাহলে কি রকম মডুলাস? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এখন। তাহলে আরটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজটা হচ্ছে মডুলাস। আর এখানে যে কোণ, এই কোণটা হচ্ছে কি আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে তার আকৃতিটা কিরকম হবে? এখানে তার আকৃতিটা হবে, এটা এক্স অক্ষের মান, যেহেতু ওয়াইটা মাইনাস তাহলে নিচের দিকে হবে। তাহলে দেখো এটা যদি এই যে নিচের দিকে হবে, এই যে দেখো এটা যদি থিটা 1 হয়, এটা আর 1 হলে তাহলে এটা থিটা 2, আর এটা হচ্ছে আর 2। আর এইখানে হলে কি হবে? তাহলে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে কি
আর 3 হবে, আর এটা হবে কত, থিটা 3 হবে। আর এখানে এইরকম জটিল সংখ্যার আকারটা কিরকম হবে, যে তাহলে সেম মাইনাস এক্স, তারপরে মাইনাস ওয়াই, আর এখানে যে থিটা সেটা হচ্ছে থিটা 4, আর এটা যেটা সেটা হচ্ছে r4। তাহলে একটা জটিল সংখ্যা যদি এরকম হয় তার উপস্থাপন, তার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা এরকম হবে। একটা জটিল সংখ্যা যদি এই আকারের যদি হয়, দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে, তার জ্যামিতিক উপস্থাপনাটা এরকম হবে, জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন যেটা সেটা এরকম হবে। একটা জটিল সংখ্যার যদি তৃতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে, তার জ্যামিতিক চতুর্ভাগটা এরকম হবে। তাহলে একটা জটিল সংখ্যা যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, তার জটিল সংখ্যার জ্যামিতিক উপস্থাপনটা এরকম হবে, অর্গানডের ডায়াগ্রামটা সেটা এরকম হবে। তাহলে এইটা হচ্ছে, তাহলে একটা জটিল সংখ্যা যদি প্রথম চতুর্ভাগে যদি অবস্থান করে, তাহলে তার অর্গানডের ডায়াগ্রাম হচ্ছে এরকম, এই যে এই প্রথম যেটা সেটা এটা। যেমন আমি সেটা যদি এইভাবে দিই, একটা নাম দিই সেটা, তাহলে এটাকে A1 দিলাম, এটাকে আমি B1 দিলাম, ঠিক আছে। এটাকে আমি এই চিত্রের জন্য এটাকে আমরা কি A2 দিলাম, এটাকে কি B2 দিলাম, ঠিক আছে। তাহলে এই চিত্রের জন্য এটাকে আমরা দিলাম কত, A3 দিলাম, এটাকে B3 দিলাম। এই চিত্রের জন্য নিচের দিকের, এটা হচ্ছে উপরের দিকের চিত্রটার জন্য, আর নিচের দিকের চিত্রের জন্য যেটাকে আমরা যদি A4 দিই, এটা যদি B4 দিই, তাহলে দেখো এখানে আমরা কি, তাহলে একটা জটিল সংখ্যাকে একটা দ্বিমাত্রিক সমতলে জ্যামিতিক উপায়ে যদি আমরা যদি উপস্থাপন করতে পারি, প্রদর্শিত যদি করতে পারি, আর সেটাই হচ্ছে সেটারই ব্যবস্থা, সেটারই মানে একটা ব্যবস্থা করছেন সেটা হচ্ছে সি অর্গান নামের ভদ্রলোক। এই জন্য এই যে জটিল সংখ্যাকে দ্বিমাত্রিক সমতলে উপস্থাপন করার যে প্রক্রিয়া, উপস্থাপন করাটাই হচ্ছে অর্গান ডায়াগ্রাম, অর্গানদের চিত্র। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো এখানে এক্স অক্ষ হচ্ছে রিয়েল এক্সিস, ওয়াই অক্ষ হচ্ছে কি ইমাজিনারি এক্সিস বা কাল্পনিক অক্ষ। এক্স অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে কি কাল্পনিক অক্ষ। তাহলে আমরা এখানে আরো দুটো বিষয়ের আমরা পরিচিতি পেলাম। তাহলে অতিভুজ, যে সমকোণী ত্রিভুজ মনে করে, প্রতিটা অর্গানের ছিদ্রে সমকোণী ত্রিভুজ মনে করে, অতিভুজ যেটা সেটা হচ্ছে মডুলাস, আর সেটা বাস্তব অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে কি আর্গুমেন্ট। তাহলে আমরা জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, তারপর এখন পড়বো আমরা কি মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট। এইগুলো একই চিত্রে আমরা পড়ার চেষ্টা করবো। এখন একই চিত্রে আমরা